নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। আজকের বিষয়ে আলোচনায় আমরা যাব, তার আগে সবার আগে দর্শক বন্ধুদের একটা সুখবর দিই যে আমার ইউটিউব যে চ্যানেল আপনারা দেখছেন তা 7 মাস হয়েছে এবং আপনাদের অকুণ্ঠ সাহায্যে দর্শক সংখ্যা 10 লক্ষাধিক পেরিয়ে গিয়ে প্রায় 11 লক্ষের মুখে। আপনারা যদি না দেখতেন, না এভাবে সাড়া দিতেন, তাহলে আপনাদের সাথে আমি যে কমিউনিকেট করি নিয়মিত, আমি আপনাদের উত্তর দিই এবং আপনারা আমাকে যে ফিডব্যাক দেন তার ভিত্তিতে এই দর্শক সংখ্যা বাড়ায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যারা দর্শক বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান আইকনে ক্লিক করবেন, কারণ নোটিফিকেশান আইকনে ক্লিক না করলে ভিউয়ারশিপ সাধারণত বাড়ে না। প্রথম কয়েক ঘন্টায় যে ভিউয়ার হয় সেটাই মেনটেন হয়। সুতরাং নোটিফিকেশানে যদি ক্লিক করেন তাহলে ভিউয়ার বাড়বে এবং আমিও উৎসাহ বোধ করব। এবার আসি মূল আলোচনার বিষয়ে। আমি ঠিক করেছি যে এই যে ইলেকশন কমিশন, তারা যেভাবে মুখবধির একটা ভূমিকা পালন করছে, যাই হোক না কেন তারা শাসক বিজেপির পক্ষে পূর্ণ মদত এবং সাহায্য নিয়ে নেমেছে, যে রাজ্যের পর রাজ্য ছলে বলে কৌশলে কি করে নানা রকম ক্যালকুলেশনে তাদেরকে জেতানো যায় তার ভিত্তিতে। এবং ইলেকশন কমিশন কার্যত অন্ধ হয়ে রয়েছে বিরোধীদের বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে। ঠিক যেভাবে আমরা যেটাকে গদি মিডিয়া বহুলোক বলি, আমি বলি না, দালাল মিডিয়া, তারা সব ব্যাপারে প্রশ্ন করে বিরোধী দলকে, শাসক দলকে প্রশ্ন করে না। অথচ বিগত 37 বছরের সাংবাদিকতার আমার শিক্ষা হচ্ছে, বরুণ সেনগুপ্ত বলুন, অভিক সরকার বলুন, বা পরবর্তীকালে শঙ্কর সেন ঠাকুর বলুন, তিনজনের কাছ থেকে আমি যা শিখেছি বর্তমান, আনন্দবাজার এবং টেলিগ্রাফে, তাতে শাসককে প্রশ্ন করাই হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ। কিন্তু এই সংবাদ মাধ্যম প্রশ্ন করে বিরোধী দলকে। সমস্যা হচ্ছে এই জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশন যে কাজ করছেন, যে কাজ বিহারে হয়েছে, যে কাজ অতীতে মহারাষ্ট্রে হয়েছে, যে কাজ হরিয়ানায় হয়েছে, সেই কাজ নিয়ে মূল বা মেন স্ট্রিম মিডিয়ার কিন্তু কোনো প্রশ্ন নেই। তাদের প্রশ্ন রাহুল গান্ধীকে, তাদের প্রশ্ন কংগ্রেসকে, তাদের প্রশ্ন তেজস্বীকে, তাদের প্রশ্ন যে সমস্ত বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দল আছে তাদেরকে, যারা বিজেপি বিরোধী শক্তি। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু আমি ঠিক করেছি, আগামী আরও 2-3টে এপিসোড হয়তো করব, যে ভারতের এই ইলেকশন কমিশনের আন্ডারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলে যেটাকে আমরা মনে করি, অর্থাৎ লেভেল প্লেয়িং গ্রাউন্ড তৈরি করে দেওয়ার ইলেকশন কমিশনকে, এবং সমস্ত মানুষের ভোটাধিকার সমানভাবে যাতে প্রয়োগ করে এবং সেই ক্ষেত্রে শাসক দল এবং তার যে প্রশাসনিক ক্ষমতায় কোনো রকম সাহায্য না পায়। এইটা একেবারে এর আগে রাজীব কুমার, তারপরে জ্ঞানেশ কুমারের সময় সম্পূর্ণ উঠে গিয়েছে এবং এখন দেশে এমন একটা নিয়ম হয়েছে, আপনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারবেন না। সে নিয়েও কথা বলবো। মূল কথায় আসি। পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, আলোচনা এভাবেই এগিয়ে নিয়ে যাওয়া মানে ভালো হয়। এসআইআরের আতঙ্কে গোটা বাংলা কাঁপছে। অন্যদিকে আপনারা দেখেছেন এবং এটা বাস্তব খবরও, হাকিমপুর বর্ডার দিয়ে প্রতিদিন কয়েকশো বাংলাদেশিকে ফরেনার আইডেন্টিফিকেশান পোর্টালের মাধ্যমে তাদের আইডেন্টিফাই করে বাংলাদেশিদের পুশব্যাক করা হচ্ছে। পুশব্যাক মানে বিডিআর মিলিয়ে নিচ্ছে, কারণ ওখানে সিটিজেনশিপ কার্ড আছে, তাদের আঙুলের ছাপ এবং ছবি আছে, তারা বাংলাদেশি হলে ফেরত নিয়ে নিচ্ছে। তো আমরা যদি সারা বাংলা জুড়ে এটা দেখতে থাকি, তো এই এসআইআর হওয়ার সময় সাকুল্যে হয়তো 10,000 বা 15,000 বাংলাদেশে ফিরে যাবেন, বা 20,000ও সংখ্যা হতে পারে। সেটা শেষ পর্যন্ত কত হলো নিশ্চয়ই পররাষ্ট্র দপ্তর পরে এটা আমাদেরকে জানাবে বলে আশা করি। যদি অমিত শাহ মিথ্যে প্রচারটাকে হাতিয়ার করার জন্য সেটা আদৌ জানাবে কিনা জানি না। তার মধ্যেই বিএলও যারা অসম্ভব চাপের মধ্যে কাজ করছেন, তাদের একজন জলপাইগুড়ি জেলার মালের শান্তিমণি এক্কা, তিনি সুইসাইড করেছেন। মমতা ব্যানার্জি তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন এই নিয়ে 28 জন বিএলও কাজের চাপ সহ্য করতে না পেরে মারা গেলেন। একের পর এক মানুষ মারা যাচ্ছেন। এই যে শান্তিমণি এক্কা, যিনি আদিবাসী মহিলা, যিনি একেবারে
সরাসরি সরকারি কর্মচারীও ছিলেন না, তাদের এনুমারেশনের কাজের সময় তার উপর নাকি অসম্ভব প্রেশার হচ্ছিল। অধিকাংশ হিন্দিভাষী লোক ওই আদিবাসী চা বাগান এলাকায় ফর্ম বাংলায় তিনি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত রাত্রিবেলা ভোরবেলা গিয়ে আত্মহত্যা করেছেন। কতটা এর জন্য আত্মহত্যা কি এর জন্য আত্মহত্যা নয় তা নিয়ে বিতর্ক থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আবার আমরা আর একটা ঘটনা দেখেছি, পরিবারের তরফ থেকে যেরকম এটাতে বলা হচ্ছে চাপ না নিতে পেরে আত্মহত্যা, ঠিক সেই রকম মুর্শিদাবাদের নওয়াদা জেলার বাসিন্দা শরীফুল শেখ, তিনি ব্যাঙ্গালোরে কাজ করতেন, সারা রাত্রি ধরে ভিডিও দেখতেন যে এসআইআর এর আতঙ্ক নিয়ে, এবং 2002 সালের যে আইআর অর্থাৎ ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল ভোটার তালিকার, তাতে তার নাম ছিল না দেখে তিনি মারা যান হার্ট অ্যাটাকে, এবং প্যানিক অ্যাটাক বলছে। তার পরিবারের দাবি এই কারণেই তার মৃত্যু হয়েছে। দুটো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। এ ঘটনা ঘটছে, এবং সল্টলেক নিউ টাউনে যেরকম যে সমস্ত শ্রমিকরা কাজ করেন দিনের বেলা বেরোন, তাদের অনেকের বাড়ি বন্ধ দেখে কিছু সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া বলছিল এরা সব বাংলাদেশি, সেটাই যেমন ভুয়ো প্রমাণিত হয়েছে। সেরকম আমি যা খোঁজ নিয়ে দেখেছি, হাওড়া জেলা, হুগলি, কলকাতার এক অংশ, উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা এক অংশ থেকে বাংলাদেশি যারা ছিলেন একেবারে হতদরিদ্র শ্রমিক, কেউ কাগজ করানোর কাজ করতেন, কেউ রাজমিস্ত্রি কাজ করতেন, বেশিরভাগই মহিলারা পরিচারিকার কাজ করতেন, তারা অনেকেই বাংলাদেশে নানা কারণে ফিরে যেতে পারছিলেন না, কারণ ফিরে যেতে গেলে তারা ধরা পড়তেন বিদেশি হিসেবে, এই সুযোগে তারা যাচ্ছেন, এটাও সত্যি। এটা গেল একটা পার্ট। কিন্তু আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এই ইলেকশন কমিশনকে রেখে, কারণ জ্ঞানেশ কুমার এখন তার যা টেনিওর তাতে আরও অনেক দিন তিনি মোটামুটি ইলেকশন করবেন, এবং একের পর এক রাজ্যে রাজীব কুমারের যা ভূমিকা ছিল তার ওপরে তিনি চলে গেছেন। আপনারা জানেন বিহারে কীভাবে ইলেকশন হয়েছে। বিহারে হয়তো এনডিএ জিতত, আমরা বলেছিলাম যে কাটে কাটাক্কার হয়নি। আমি তাই নিয়ে যে আমাদের যে সার্ভে অনুমান ভুল স্বীকার বা দুঃখ প্রকাশও করেছি আপনাদের কাছে। তার অন্যতম কারণ ছিল 3টি। সেই কারণের যেটা ইলেকশন কমিশন সহজেই আটকাতে পারত। 1 নম্বর কারণ আপনারা জানেন এসআইআর 1 মাসের মধ্যে তড়িঘড়ি করে করা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে বলেছে 3 মাস 4 মাস ধরে এই কাজ করলে, কারণ এইরকম চাপ হবে না, মানুষের আতঙ্ক হবে না, কাজটা সুষ্ঠুভাবে হবে। কিন্তু ইলেকশন কমিশন 1 মাসের মধ্যে করতে চায় প্যানিক করে। আমি নিজে বিহারে গিয়ে দেখেছি, আপনাদেরকে বলেছি যে ভোটার তালিকায় নাম নেই, জানতে পারছে বুথে গিয়ে, ভোটার কার্ড আছে, এসআইআর এর ফর্ম জমা দিয়েছিল, গ্রামের গরিব মানুষ, দলিত মানুষ, পিছড়ে বর্গ, এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাস্ট, মুসলিম, যাদব, এ ঘটনা আমার নিজের চোখে দেখা। এবং কত লোকের সংখ্যা যাদের হাতে জেনুইন ভোটার কার্ড আছে, জেনুইন কার্ড আছে, এবং তারা জেনুইন ভোটার, তারা মাইগ্রেন্ট লেবারও নয়, গ্রামে আছেন, তারা কিন্তু ভোট দিতে পারেননি। এরকমভাবে বিপুল সংখ্যক মানুষের নাম কাটা গেছে, আপনারা জানেন। আপনারা এটাও জানেন যে জ্ঞানেশ কুমার যে 7,42,000 ফ্রিজ করে দেওয়া হয়েছিল, তারপর 3 লক্ষ আরও বেড়ে গেল ভোটের পরে, তার একটা ব্যাখ্যা দিয়েছেন, অনেকে নাম তুলেছেন, এ নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এটাও প্রকাশ পেয়েছে যে হরিয়ানার কার্নাল থেকে একের পর এক ট্রেন ভাগলপুরে এসেছে, ভোটের আগে 5-7 হাজার লোক এসে পার্টিকুলার এক জায়গায় আরও স্পেশাল ট্রেন চলেছে, গলায় বিজেপির উন্ডি দিয়ে মানুষ এসছেন, ভোট দিয়েছেন, আবার চলে গেছে। আবার এটাও ঘটনা যে ভোটের দিন যেদিনকে ঘোষণা হলো বিহারে, তার ঠিক 5 ঘন্টা আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় 10,000 করে, সব মহিলার নয়, এবং ভোট চলাকালীন অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে, যেটা ইলেকশন কমিশনের কাছে বহুবার বলেও বন্ধ করা যায়নি। আপনি যদি ক্যাশ দেন কোনো ভোটারকে 100 টাকাও আপনার বিরুদ্ধে শাস্তি হতে পারে, কিন্তু এইভাবে কয়েক কোটি, 1.5 কোটি থেকে 1.25 কোটি মহিলার অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হলো 10 লক্ষ করে, এবং জীবিকা দিদি যাদের বলা হচ্ছে, অর্থাৎ গ্রামে যারা স্বনির্ভর কর্মচারী, এটার যে সেলফ হেল্প গ্রুপ করছে, তারা মহিলাদের একত্রিত করে নিয়ে গিয়ে বুথে ঢুকিয়ে নীতিশ কুমার এবং বিজেপিকে ভোট দিয়েছেন, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। ইলেকশন কমিশন মুখ বুজে আছে। আপনারা জানেন মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লক অনেক বেশি আসন পেয়েছিল এনডিএর থেকে, কিন্তু 5 মাস বাদে যখন বিধানসভা ইলেকশন হলো, তখন দেখা গেল
40 লক্ষেরও বেশি ভোটার যুক্ত হলো, যা এবং অ্যাকচুয়ালি যুক্ত হয়েছিল 50 লক্ষেরও বেশি। 9 লক্ষের নাম বাদ গেছিল, গিয়ে 40 লাখ প্লাস ভোটার যুগ হলো, যেটা মহাগঠবন্ধন ওইখানকার, যেটা ইন্ডিয়া ব্লকের, অর্থাৎ উদ্ধব ঠাকরে, রাহুল গান্ধী এবং আপনাদের এনসিপির যে জোট শরদ পাওয়ারের, তারা ধরতেই পারেনি। পরবর্তীকালে তারা বুঝতে পারলো যে এই ঘটনা ঘটেছে, এবং সেটা নিয়ে যখন রাহুল গান্ধী বললেন, একটা অভিযোগের জবাবও কিন্তু ইলেকশন কমিশন দিল না। হরিয়ানার ক্ষেত্রেও আমরা একই রকম ঘটনা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, ইলেকশন কমিশন তার মূল কাজ হচ্ছে ভারতের একজন জেনুইন ভোটারও যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, প্রয়োজনে তাদের ভোটের সুযোগ দেওয়া। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে ওই দিনকে ভোটদানে উৎসাহিত করা। আমরা দেখেছি এটা নিয়ে আগে কিভাবে প্রচার চালানো হতো। এইবার বিশ্বাস করবেন না, আমি বিহারের কোনো কাগজে ইলেকশন কমিশনকে যে ভোট দিন, নির্ভয়ে ভোট দিন, ভোটারদের যে ভোটদানটা যে অধিকার, এই ব্যাপারে কোনো প্রচার করতে সচেষ্ট হতে। ইলেকশন কমিশনের কাজ হয়ে দাঁড়িয়েছে এমন একটা ব্যবস্থা তৈরি করা, যে ব্যবস্থার মাধ্যমে ছলে বলে কৌশলে, অর্থাৎ অমিত শাহ যেটাকে বলেন সাম ডাম দাণ্ডাভেদ, সেই প্রক্রিয়া ইউজ করে যেভাবে হোক বিজেপিকে ভোটে জেতানো। তাতে সাধারণ মানুষের হয়তো যে রিফ্লেকশন অনেক সময় দেখা যায় না। বিহারের ক্ষেত্রে কাস্ট ইকুয়েশন এনডিএর পক্ষে কাজ করলেও মূল যে বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, সেই বিষয়ের কিন্তু সমাধান হয়নি। মূল যে বিষয়ে মামলা করা হয়েছিল, সুপ্রিম কোর্টে মামলা চলতেই থাকলো, ইলেকশনে ভোট যেদিন কাউন্টিং সেদিনও চলতেই থাকলো, কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু এসআইআর বন্ধ করে দেবো এমন হুমকি মারল, কিন্তু কাজের কাজ কিছুই করলো না। শেষ পর্যন্ত এই পুরো যে তালিকা, সেই তালিকাতেই হলো, এবং সেই তালিকাতে অ্যাকচুয়ালি কত লক্ষ মানুষের নাম বাদ গেছে, যারা জেনুইন ভারতের নাগরিক, যারা জেনুইন ভোটার কার্ড আছে, যারা মাইগ্রেন্ট নয়, যাদের দু জায়গায় নাম নেই, যারা দেহাতি, যারা গরিব মানুষ, যারা গ্রামে বাস করেন, কতজনের নাম বাদ গেছে তার কোনো সুস্পষ্ট দিক নির্দেশ এখনো পর্যন্ত নেই। এই কাজ সবচেয়ে সহজে করতে পারে শাসক দলের লোকেরা। বিহারে 20 বছর ধরে আরজেডি ক্ষমতায় নেই, কংগ্রেস তো রাহুল গান্ধীর ভরসায় চলছে, কংগ্রেসের যে ভোট ব্যাংক সেটা কিছু পকেটে আছে। অন্যদিকে বিরোধীদের পক্ষে সম্ভবই নয় এটা বার করা, যেটা বার করলে পিডিএফ ফর্মে দিলে আপনার নাম টাইপ করা মাত্রই পরপর ধরুন প্রসূন আচার্য, আমি বরানগর বিধানসভা কেন্দ্রের ভোটার, হয়তো বরানগর বিধানসভা ক্ষেত্রে 20টা প্রসূন আচার্য আছে, পরপর নাম বেরিয়ে আসবে। তার মধ্যে কোন ঠিকানা, আমার বাড়ির ঠিকানায়, সেই ঠিকানায় আমার ছবি, সত্যিকারের আমার ছবি কিনা বেরিয়ে আসবে। এই যে সিস্টেম, যে সফটওয়্যার লাগালে এটা করা যাবে, ইলেকশন কমিশন কোনোভাবেই সেই কাজ করছে না। তারা কি করছে, একটা ছাপানো পিডিএফ ফর্ম দিয়ে দিচ্ছে। সেই পিডিএফ ফর্মটা আপনি একটা বিধানসভার একটা পার্টে হয়তো পাবেন, সামগ্রিকভাবে আপনি ধরতেই পারবেন না যে কটা প্রশ্নাচার্য আছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। এই কারণে বললাম, আমি বিহারে গিয়ে দেখেছি লাইনে ঢুকে বুথে গিয়ে ভোট দিতে গিয়ে মহিলা ফিরে এসছেন, বলছেন আমার ছবির জায়গায় অন্য মহিলার ছবি। পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটবে। আমি একথা বলছি না যে মৃত মানুষদের নাম এসআইআর করে বাদ দেওয়া উচিত। প্রতি যে জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে ভোটার তালিকা রিভিশন হয়, সেখানেই তো উচিত মৃত মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া। সেই কাজ ইলেকশন কমিশন এনুমারেটরদের মাধ্যমে করে। এত বছর ধরে তারা কি করছিলেন? তাদের উচিত ছিল যে কারা আছেন কারা নেই তাদের আইডেন্টিফাই করা, সে কাজও কারো করেননি। অথচ বিহারে আমরা একের পর এক দেখলাম যে বিজেপির লোকেরা, কেউ দিল্লির ভোটার, প্রাক্তন এমপি, তিনি ভোট দিয়েছেন বিহারে বেগুসরাইতে। উত্তরাখণ্ডের আইটি সেলের হেড, তিনি ভোট দিয়েছেন ভাগলপুরে। কোথায় মহারাষ্ট্রের বাসিন্দা, তিনি ভোট দিয়েছেন আর এক জায়গায়। এইভাবে যদি চলতে থাকে তাহলে মুশকিল হচ্ছে। এই পদ্ধতিটা ইলেকশন কমিশন কার্যত মান্যতা দিচ্ছে, এবং এটা নিয়ে এখনো পর্যন্ত ইলেকশন কমিশন কোনো রকম কোনো কথা তারা পরিষ্কারভাবে বলেনি।
কেন বলেনি, কেন করেনি? না বলার কারণ, না করার কারণ একটাই, যে জ্ঞানেশ কুমারকে অত্যন্ত কৌশলীভাবে তিনি অমিত শাহর আন্ডারে একটা মন্ত্রী মানে মিনিস্ট্রিতে সেক্রেটারি ছিলেন, তাকে তিনি পুট করে দিয়েছেন ইলেকশন কমিশনার হিসেবে। এবং ইলেকশন কমিশনার পুরো বিজেপির কথায়, অমিত শাহর কথায় চলছে। এবং গোটা দেশে এই প্রক্রিয়ায় এমন একটা ইলেকটোরেট তৈরি করা উচিত। আপনাদের মনে আছে আমি এই ব্যাপারে আগেই বলেছিলাম একাধিক ভিডিওতে, আপনারা দেখতে পারেন বিহারের রেজাল্টের আগেই। বিজেপি এমন একটা ইলেকটোরেট অর্থাৎ নির্বাচক মণ্ডলী অর্থাৎ ভোটারদের যে তালিকা বানাতে চায়, তাতে সারা দেশে 15-20 কোটি লোক, 18 কোটি লোক বাদ চলে যাবে। এবং বিজেপির লোকেরা ফলস থাকবে, বিজেপির লোকেরা নিজস্বরা থাকবে, অর্থাৎ তাদের ভোটার কম বাদ যাবে, কিছু তো বাদ যাবেই নিশ্চয়ই। সেই তালিকাকে কেন্দ্র করে তারা ভোট করতে চায়। আমার মূল প্রেমাইসিস হচ্ছে এই রকম একটা ইলেকশন কমিশন যদি থাকে, তাহলে কি নিরপেক্ষ ভোট করা সম্ভব? আপনারা জানেন কি জানেন না আমি জানি না, অনেকেই জানেন। ইতিহাস যেটা বলছি, ইন্দিরা গান্ধীর যে রায়বেরেলির নির্বাচন বাতিল হয়েছিল তার কারণ জানেন? তিনি প্রশাসনকে ব্যবহার করে কয়েক হাজার টাকার মাইক লাগিয়েছিলেন। মাইক, সেই টাকাটা কংগ্রেস পার্টি খরচা না করে ওখানকার ডিএমের মাধ্যমে প্রশাসনকে ব্যবহার করে সেই মাইক লাগানো হয়েছিল এবং স্টেজ বা বাঁশের ইত্যাদি যে অংশ কিছু নির্মাণ করা হয়েছিল। লাখ টাকাও না, কিছু হাজার টাকা, লাখ টাকার ব্যাপার হবে, সামান্যই খরচা, কিন্তু তিনি প্রশাসনকে ব্যবহার করেছিলেন। এই অভিযোগে ইন্দিরা গান্ধীর ইলেকশন বাতিল হয়ে যায়। পরে তিনি জরুরি শাসন ডিক্লেয়ার করেন, আপনারা এই ঘটনাগুলো জানেন। এবং তারপরে প্রথমে হারেন এলাহাবাদ কোর্টে, তারপর সুপ্রিম কোর্টে যেতেন, ইত্যাদি ইত্যাদি ঘটনা, সে প্রসঙ্গ ভিন্ন। আর আপনারা এই ইলেকশন কমিশনকে চিন্তা করুন, যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলা হচ্ছে, যাদের বিরুদ্ধে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, সেই প্রশ্নটাকে মান্যতা দিচ্ছে যারা বিকল্প মাধ্যমে কিছু কথা বলছেন। মেইনস্ট্রিম মিডিয়া তুলে ধরে উল্টে যে প্রশ্ন তুলছে তাকেই প্রশ্ন করছে, এবং ইলেকশন কমিশন তাকেই প্রশ্ন করছে যে কেন তুমি এই প্রশ্নগুলো তুলছো। যে ইলেকশন কমিশনের এই বিষয়টা ক্ল্যারিটি আনা, পরিষ্কার জবাব দেওয়ার কোনো দায়বদ্ধতা, দায় নেই। তার একটাই মূল কারণ, ইলেকশন কমিশন এই গোটা প্রক্রিয়াটার মধ্যে জড়িয়ে পড়েছে। এইখান থেকেই আসে প্রশ্ন, ভারতের যে আগামী দিনের যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনগুলো কি অবাধ, গণতান্ত্রিক, সুষ্ঠু হওয়া সম্ভব? এই কারণেই প্রশ্ন আসছে। 2004 সালে রাহুল গান্ধীরা যে প্রচার করেছিলেন সংবিধান বদলে দিতে চায় বিজেপি, এবং ফাইনালি সেটা পারেনি। লোকসভায় তাদের 2/3 মেজরিটি দরকার। আমরা দেখেছি 2/3 মেজরিটি ছাড়া 28টা রাজ্য যে আছে, তার মধ্যে অন্ততপক্ষে 15টি রাজ্যে বিজেপির নিজস্ব সরকার দরকার। সেক্ষেত্রে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর মতো জোটসঙ্গী মুখ্যমন্ত্রী হলে চলবে না। বিজেপি সেই কাজই করতে চাইছে, স্টেট যত হাতে নিতে পারবে, তারপর 2029-এ যদি ইলেকশনে তারা ম্যানেজ করে ক্ষমতায় চলে আসতে পারে, লোকসভা এবং রাজ্যসভায় তাদের যে যদি বহুমত গড়ে ওঠে, ভারতের সংবিধান তারা বদলে দিতে পারে। আপনারা কিছুদিন আগে মোহন ভাগবতের কথা শুনেছেন, হিন্দু রাষ্ট্রের পক্ষেই সওয়াল করেছে, কার্যত বলেছেন মুসলিমদের মানে মানুষ যদি চায় তাহলে হিন্দু রাষ্ট্র হবে। মুসলমানরা কি আরএসএস স্বাগত বলেছেন? না। অত্যন্ত পরিষ্কারভাবে আরএসএস এবং বিজেপির এজেন্ডার ফুলফিলমেন্ট হতে চলেছে। তার প্রেক্ষাপটেই আজকের এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুললাম। তার প্রেক্ষাপটেই প্রশ্ন হচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের এই নাগরিকত্ব, এই এসআইআর নিয়ে দোলাচল, এবং মতুয়া ভোটাররা যদি বাদ যায়, আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, মতুয়ারা আতঙ্কিত। শান্তনু ঠাকুর সম্ভবত বিদেশে গেছেন, তার ছবি সমাজ মাধ্যমে পাওয়া গেছে। সত্যি মিথ্যে নিয়ে বিজেপি বলেছে যেতেই পারে, তার মানে কোথাও একটা সত্যি। তিনি লন্ডন বেড়াতে গেছেন সপরিবারে, যেতেই পারেন। কিন্তু কোন সময় গেছেন? যখন মতুয়ারা 2002 সালে অনেকেই তাদের নাম খুঁজে পাচ্ছেন না এসআইআর ফর্ম ফিল আপের সময়, অর্থাৎ তারাও বাদ চলে যেতে পারে। এই মতুয়াদের কেন বিজেপিকে ভয়? কারণ এই মতুয়ারা একসময় অলোকেশ দাস সিপিএমের ভোট করত, একসময় সিপিএমের পুরো ভোটার ছিল। এই মতুয়ারা পরে তৃণমূলের দিকে যায়।
এই মতুয়ারা বিজেপির দিকে যায়, অর্থাৎ মতুয়াদের বারবার তাদের অবস্থান রাজনৈতিকভাবে পরিবর্তন হয়েছে। বিজেপি তাদেরকে অন্যতম টার্গেট করেছে। অর্থাৎ আপনি যখন যে এসআইআর ফর্মটা ভরছেন, সেই এসআইআর ফর্মের মধ্যে দিয়েই একটা ভোটার তালিকা এমনভাবে প্রস্তুত হচ্ছে যে ভোটার তালিকায় অনেক লোকের নাম বাদ চলে যাবে। এবার পশ্চিমবঙ্গে কি সেটা সম্ভব? পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় যে তৃণমূলের BLO 1 BLO 2 তারা দিয়েছে, BLA 1 BLA 2 সরি মাফ করবেন এজেন্ট। অন্য জায়গায় সিপিএম যথেষ্ট মজবুত দেখা যাচ্ছে তলার সংগঠনে। বিজেপি কিছু জায়গায় উত্তরবঙ্গে যতটা সক্রিয় সব জায়গায় দিতে পেরেছে, দক্ষিণবঙ্গে সব জায়গায় পারেনি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এইভাবে ম্যানিপুলেট করা মুশকিল। কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটছে, ওই যে হাকিমপুর বর্ডার দিয়ে যে বাংলাদেশিরা ফিরে যাচ্ছেন, যারা অবৈধভাবে বসবাস করতেন, তাদের ছবি সমাজ মাধ্যমে বহু গুণ বেশি হয়ে ছড়িয়ে পড়ছে। সত্যি ছবি, মিথ্যে ছবি, AI করা ছবি, নানা কিছু। সেই ছবি কিন্তু আলটিমেটলি ইলেকশন কমিশনের অবস্থানটাকে, এই যে একটা ভ্রামক অবস্থান, এই যে একটা ভুল বোঝানো অবস্থান, এসআইআরকে তারা গঙ্গা জলের মতো শুদ্ধ বলে যে প্রচার করছে, সেই অবস্থান সেটাকে মান্যতা দিচ্ছে। আর এই মান্যতা দেওয়ার মধ্যে দিয়ে ইলেকশন কমিশনের একেবারে অমিত শাহর দাসানুদাস জ্ঞানেশ কুমার তার অবস্থানটা স্পষ্ট করছেন। তিনি লজ্জার মাথা আগেই বিকিয়ে দিয়েছিলেন, আমরা দেখেছি তার বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে। কখনো কোনো প্রশ্নের সঠিকভাবে জবাব দেন না, কখনো বিরোধীদের অভিযোগের গুরুত্ব না দিয়ে উল্টে বিরোধীকেই চ্যালেঞ্জ করেন, রাহুল গান্ধীকেই চ্যালেঞ্জ করেন, যেটা ইলেকশন কমিশনের কাজ না। ইলেকশনের কমিশনের এত বছরের আমার অভিজ্ঞতায় আমরা পরবর্তীকালে আরও কয়েকটা এপিসোডে আমি চেষ্টা করবো যাতে ইলেকশনের কাজে যারা যুক্ত ছিলেন তাদেরকে আনার। ইলেকশন কমিশনের একমাত্র কাজ ছিল লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করা, একমাত্র কাজ ছিল ভারতের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ভোটার যেন তার ভোটাধিকার সুনিশ্চিত করা। কিন্তু ইলেকশন কমিশন সেই কাজ বিহারে করেনি। এর আগে মহারাষ্ট্রেও এইভাবে যখন বারবার বিরোধীরা বুঝতেই পারেনি, মানে মহাযুক্তি যারা ছিল অর্থাৎ শরদ পাওয়ার, কংগ্রেস এবং উদ্ধব ঠাকরেদের গ্রুপ বুঝতেই পারেনি যে 40 লাখের ওপর নতুন ভোটার 5 মাসের মধ্যে যুক্ত হতে পারে। যখন হলো তখন খেলা শেষ। হরিয়ানাও বুঝতে পারেনি। আর বিহারে তখন ফর্মটা চেঞ্জ করে এসআইআর করে কি হলো সে তো সকলে দেখতেই পাচ্ছে। আমি আবারও বলছি যে আমাদের কিছু ভুল হতে পারে, কিন্তু বিহারের ঘটনা ছিল অত্যন্ত ক্লোজ। হারতো হয়তো মহাগঠবন্ধন, কিন্তু এই রকম ব্যবধান হতো না। আপনারা যারা এই আমার এপিসোডটি দেখলেন, আশা করি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।